নমস্কার সবাইকে। মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প সন্ধ্যা মালতী। তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। শুরু করছি আজকের নিবেদন। খুব যে একটা বেশি দিনের কথা তা নয়, বছর 30 আগেকার কথা। হুগলি জেলার নিত্যানন্দপুর নামে এক গ্রামে গেছি আমার এক বন্ধুর বিয়ের জন্য মেয়ে দেখতে। সময়টা বসন্তকাল, তাই আবহাওয়া বেশ মনোরম। চুচুড়া থেকে বাসে ত্রিবেণী কালীতলা হয়ে কালনার পথে নিত্যানন্দপুর। কুস্তি নদী সাঁকো ভেঙে সবে বাস চলার উপযোগী একটা সেতু হয়েছে, আর কেশরাম বেয়নকে কেন্দ্র করে হয়েছে নতুন একটি রেল স্টেশন, কুস্তিঘাট। তা যাই হোক, মেয়ে তো দেখতে এলাম। মেয়ে দেখতে এসে হলো এক দারুণ অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতা না হলে আজকের এই গল্প লেখাই হতো না। যে বাড়িতে আমরা মেয়ে দেখতে গিয়েছিলাম সেই বাড়ির মালিকের নাম আমি এতদিনে ভুলেই গেছি। তবে মস্ত দালান কোঠা তাদের, মস্ত বড়লোক, প্রচুর জমি জমা আছে। বড়লোকের একমাত্র মেয়ে, সুশ্রী, সুন্দরী, রূপবতী, গুণবতী। বিয়ের সময় মেয়েদের জন্য যা যা বলা হয় এই মেয়ের ব্যাপারেও সেই সবই শুনে গিয়েছিলাম। তবে যে কোনো কারণেই হোক ফটো পাঠায়নি তারা। আমরাও তাই মেয়ের রূপের বর্ণনা শুনেই মেয়ে দেখতে গিয়েছিলাম। তাড়াতাড়ি পৌঁছেছিলাম আমরা। এই বিয়ের ব্যাপারে যিনি ঘটকালি করেছিলেন সেই বীরু চক্রবর্তী আমাদের খুব আদর যত্ন করে ঘরের ভেতর নিয়ে গিয়ে বসালেন। মেয়ের বাবা, কাকা, জ্যাঠামশাইরাও এলেন। বললেন, তোমরা অনেক দূর থেকে এসেছো বাবা, খাও দাও, আজকের দিনটা থাকো। আজ শনিবার, মেয়ে দেখাবো না, কাল সকালে দিনের আলোয় মেয়ে দেখবে তোমরা। আমি বললাম, কিন্তু এমন কথা তো ছিল না। আপনাদের সঙ্গে আমাদের কোনো রকম কুটুম্বিতাই হলো না যে সেখানে কি করে আমরা রাত্রিবাস করি বলুন। জ্যাঠামশাই বললেন, নাই বা হলো, মানুষ কি মানুষের বাড়িতে আসে না? আজ শনিবার, খরবার, তাই বলছিলাম আর কি। আমরা গ্রামের মানুষ, মেয়ে আমাদের ঘরের লক্ষ্মী, তাকে কি করে। বন্ধুর হয়ে আমি বললাম, না না ঠিক আছে, কাল সকালেই মেয়ে দেখব আমরা। এখন মেয়ে দেখে বাড়ি ফিরতেও রাত হয়ে যাবে অনেক। আপাতত আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিন, তাহলেই হবে। মেয়ের বাবা বললেন, সে আমরা সব রকম ব্যবস্থাই করে ফেলেছি। এসো, তোমরা উপরে এসো। উপরের ঘর থেকে গ্রামের দৃশ্য দেখো, গঙ্গা দেখো, কাছেই গঙ্গা। এই যে কুস্তি নদীর পোল পেরিয়ে এলে তোমরা, ওই নদী লক্ষ্মীবাজারের পাশ দিয়ে গঙ্গায় মিলেছে। আরও একটা নদী আছে এখানে, সেটা মিলেছে কুস্তিতে। এমন মনোরম দৃশ্য আর কোথাও পাবে না। আমরা ওদের আমন্ত্রণে ও আপ্যায়নে উপরের ঘরে এলাম। ওপরে আমাদের মুখ হাত পা ধোয়ার ব্যবস্থা হলো। তারপর এলো ডিশ ভর্তি ভালো খাবার। আমার বন্ধুটির নাম অজয়। বলল, এসব কি করেছেন? এত খাবার কি করে খাবো? তাছাড়া মেয়ে দেখে আমাদের মতামত জানানোর পরে এইসব আপ্যায়ন হলেই কিন্তু ভালো হতো। এখন ধরুন মেয়ে যদি আমাদের পছন্দ না হয়। জ্যাঠামশাই বললেন, তাতে কি, আমাদের মেয়ে আমাদেরই থাকবে। এক প্রবীণা মহিলা, উনি বোধহয় জেঠিমা, বললেন, তবে বাবা এও বলে রাখছি, এ মেয়ে একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না, অপছন্দ হওয়ার মতন নয়। যাই হোক, আমরা তো জলযোগ সারলাম। এরপর দুই বন্ধুদের ছাদে উঠলাম প্রকৃতির দৃশ্য দেখতে। সঙ্গে ওদের বাড়ির লোকেরাও এলেন। গ্রামের মধ্যস্থলে মস্ত দোতলা বাড়ি। ছাদে উঠে চারিদিকে চোখ মেলে দিতেই প্রকৃতির শ্যামল শোভায় চোখ যেন জুড়িয়ে গেল। কি সুন্দর দৃশ্য চারিদিকে। মনে মনে ভাবলাম, মেয়ে যদি পছন্দ হয় তাহলে বিয়ে হবে। বন্ধু তো শ্বশুরবাড়িতে আসবেই, আমিও মাঝে মধ্যে সঙ্গ নেব ওর। কলকাতায় এত কাছে এমন পল্লী দৃশ্য আর কোথায় পাবো। সন্ধে পর্যন্ত আমরা ছাদে ঘুরে সকলের সঙ্গে গল্পগুজব করে দোতলায় আমাদের জন্য নির্দিষ্ট ঘরে নেমে এলাম। এ বাড়িতে ইলেকট্রিক লাইট নেই, তার কারণ এই গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, তাই লণ্ঠন বাতি জ্বেলে ঘর আলো করা হলো।
আবার এক প্রস্ত চা জলখাবার এলো। আমরা জলখাবার ফিরিয়ে দিয়ে শুধু চাই খেলাম। ঘরের বড় বড় খোলা জানালা দিয়ে বসন্তের মৃদু সমীরণ আমাদের গায়ের উপর দিয়ে বয়ে যেতে লাগলো। সারাদিনের পথ পরিশ্রমের ক্লান্তি দূর করতে বিছানায় দেহ এলিয়ে চোখ বুজে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল অজয়। আমি আর একা বসে থেকে কি করি? ফুটপাতে সস্তা কয়েকটা বই একপাশে রাখা ছিল, সেগুলোই নাড়াচাড়া করতে করতে ঘরের দেওয়ালে চিত্র দেখতে লাগলাম। এমন সময় যা দেখলাম তাতে আর বিস্ময়ের অন্ত রইল না। আমার চোখ দুটো যেন ধন্য হলো তা নয়, বুকের ভেতরটাও কেঁপে উঠল যেন। আমি দেখলাম এক অষ্টাদশ তরুণীর আমার দিকে এক পলক তাকিয়ে দ্রুত পায়ে ছাদে উঠে গেল। লণ্ঠনের স্বল্পালোকে তার যে রূপ দেখলাম তাতে অভিভূত হয়ে গেলাম। এই মেয়ে যদি অজয়ের বউ হয় তাহলে ওর যে ভাগ্যবান এই জগতে আর কেউই বা হতে পারে। শুধু তাই নয়, অর্ধেক রাজস্ব সহ রাজকন্যা পাওয়ার মতন ব্যাপার। অর্ধেক রাজস্ব বলছি এই কারণে যে ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে, কাজেই বিশাল সম্পত্তির ভাগ ও পাবেই, তার উপর এমন একটি সোনার প্রতিমা। এই মেয়েকে দেখতে এসে না বলে ফিরে যাবার কোনো কারণই নেই। অতএব বিয়ে এখানেই পাকা। কাল সকালে সামনাসামনি বসে মেয়ে দেখেই আমরা মতামতটা জানিয়ে দেব আমি। মেয়েটি অনেকক্ষণ উপরে গেছে, কিন্তু নামার আর নাম নেই। এতক্ষণে ছাদে উঠে কি করছে ও? আমি তাই একাকিত্ব কাটানোর জন্য এবং বন্ধুর ভাবি স্ত্রীর সঙ্গে একটু আলাপ করার জন্য নিজেই উপরে উঠলাম। কিন্তু কোথায় কেউ তো নেই ছাদে। আমার কেমন যেন রহস্যময় মনে হলো ব্যাপারটা। আমি ছাদ থেকে নেমে এলাম। প্রায় রাত 10টা নাগাদ খাওয়ার ডাক পড়ল আমাদের। সে কি এলাহি ব্যাপার, যেন সত্যিকারের জামাই আদর শুরু হয়ে গেল। এমন আতিথেয়তা আমরা এর আগে কখনো কোথাও পাইনি। যাই হোক, সে রাতটা বেশ আনন্দেই কাটল। পরের দিন সকালে চা পর্বের পর মেয়ে দেখার পালা। কিন্তু এ কাকে দেখছি? সেই মেয়ে তো নয়। মেয়েটির গায়ের রং ফর্সা, স্বাস্থ্যও ভালো, মুখশ্রীও মন্দ নয়, তবে অপূর্ব সুন্দরী তাকে কোনো মতেই বলা যায় না। আমরা দেখলাম, দু একটা কথাও বললাম, ভালোই লাগলো। আমাদের মেয়ে দেখা হলে মেয়েটিকে বিদায় নিতে বললাম। মেয়েটি চলে গেলে দুই বন্ধুতে ফিসফিস করে আলোচনা করলাম মেয়েটির ব্যাপারে। আমি বললাম, মেয়ের ব্যাপারে ওর বাড়িতে লোক কিছু জিজ্ঞাসা করলে কি বলবো? অজয় বলল, হ্যাঁ করে দে। এর আগে অনেক মেয়ে দেখেছি, এতটা চোখে ধরেনি। এই মেয়েটা খুব সুন্দরী না হলেও সুলক্ষণা। তাছাড়া এমন শ্বশুরবাড়ি আমি ছাড়ছি না। আমার চোখে তখন সেই মেয়েটির মুখ ভাসছে। কে ওই মেয়ে? এ বাড়িতে অজয়ের বিয়ে হলে আমার তো আসা যাওয়া থাকবেই। তখন না হয় আমি নিজেই ওর জন্য একটু চেষ্টা করে দেখব, কেননা মেয়েটিকে আমার খুব ভালো লেগেছে। মেয়ে দেখা শেষ হলে বিদায় নেওয়ার পালা। আসার সময় আমাদের মতামত আমরা জানিয়ে এলাম। পাকা কথা পেয়ে বাড়িতে যেন উৎসবের বন্যা বয়ে গেল। দিন 15-র মধ্যেই অজয়ের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের দিন বর নিয়ে যখন এলাম তখন থেকেই আমি একভাবে খুঁজতে লাগলাম সেই মেয়েটাকে। একবার যদি দেখা পাই, ওর পরিচয় জেনে ওর সঙ্গে আলাপ করে আমার ইচ্ছেটা জানাবো ওকে। কিন্তু না, এ বাড়িতে অসংখ্য লোকজনের মধ্যে তাকে আমি আর দেখতে পেলাম না। ভারাক্রান্ত মন নিয়ে আমি একসময় ছাদে উঠে একটু নির্জনতা খুঁজে এলাম। এসেই অবাক, দেখি মেয়েটি বিয়ের কোণের মতো সাজগোজ করেই খোফায় ফুল গুজে ছাদের আলসেটা ধরে ঝুঁকে পড়া একটা চাপা গাছের ঘন পাতার কাছে দাঁড়িয়ে আছে। আমি অনেক আশা নিয়ে ওর দিকে এগিয়ে যেতেই মেয়েটি একবার আমার পা থেকে মাথা পর্যন্ত দেখি নিয়ে দ্রুত পাশ কাটিয়ে চলে গেল। তা যাক, তবু এতক্ষণে ওর দেখা পেয়েছি, এই ঢের। এই মেয়ে যদি আমাকে পছন্দ করে তবে আমি কি না পাশে ওকে বিয়ে করব, এই সংকল্পই করলাম। ও নিচে নেমে এসে আমিও নেমে এলাম। আবার শুরু হলো খোঁজার পালা। কিন্তু কোথায় সে লুকোলো তা কে জানে, আর তাকে দেখতেই পেলাম না। বিয়ের আসরে বসে অজয় আমাকে এক ফাঁকে জিজ্ঞাসা করলো, তোর কি ব্যাপার বলতো? সেই তখন থেকে দেখছি হঠাৎ যেন কীরকম হয়ে গেছিস তুই, ব্যাপারটা কি তোর? এর আগে আমি ওই মেয়েটাকে একবারও কথা বলিনি। এই ব্যাপারে সব বললাম। অজয় বলল, ব্যস্ত হোস না, আমার বিয়েটা চুকতে দে, তারপর আমি ঘটকালিটা করে দিচ্ছি তোর। দুই বন্ধুতে একই পরিবারের মেয়েকে বিয়ে করব। এ তো খুব আনন্দের কথা। দুই বন্ধুতে একসঙ্গে শ্বশুরবাড়িতে আসা যাওয়া করব, এর চেয়ে সুখের আর কিছু হতে পারে কি? আমি বললাম, তুই যদি সত্যিই এই যোগাযোগটা করে দিতে পারিস তাহলে তোর বন্ধুত্বের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না।
অজয়ের কাছ থেকে আসার আলো পেয়ে মনটা আমার ভরে উঠল। কি ভাগ্যিস এই মেয়েটির সঙ্গে অজয়ের বিয়ে হয়ে যায়নি, তাহলে আমার অবশ্য আর কোনো আশা থাকতো না। ও সারা জীবন আমার বন্ধুপত্নী হিসেবেই শ্রদ্ধার পাত্রী হয়েই থাকতো। অজয়ের বিয়ের লগ্ন ছিল মধ্যরাত্রে। অজস্র উলুধ্বনির সঙ্গে চিরাচরিত প্রথা অনুযায়ী সম্পন্ন হলো বিয়েটা, কিন্তু এই বিয়ের বাসরে সে কই। খাওয়া দাওয়ার পর আমি অন্যান্য বন্ধুদের নজর এড়িয়ে ছাদে গেলাম। ছাদে গিয়েই দেখি অবাক কাণ্ড। মেয়েটি সে আগের মতোই ছাদের আলসে ধরে চাপা গাছের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। আমি কাছে যেতেই মেয়েটি আমার দিকে এক পলক তাকিয়ে নতবদনে চলে গেল আমার পাশ কাটিয়ে। আমার তখন বেজায় সাহস। আমি নিচে থেকেই মেয়েটিকে ডাকলাম, শুনুন। মেয়েটি ভুরুক্ষেপ করলো না, ফিরেও তাকালো না আমার দিকে। সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। আমি ওকে অনুসরণ করেও আর দেখতে পেলাম না। তাই তো, গেল কোথায় মেয়েটা? সে রাত্রে অজস্র হই হুল্লোড়ের মধ্যে কাটলো, কত গান বাজনা হলো, কিন্তু সে মেয়েটির আর দেখা পাওয়া গেল না। পরদিন সকাল থেকেই সাজো সাজো রব। মেয়ের বাবা মা আমার দুটি হাত ধরে বলতে লাগলেন, আমাদের বড় আদরের মেয়ে বাবা, দেখো যেন কষ্ট দিও না, ও কোনো অন্যায় করলে ও দোষ ত্রুটি ক্ষমা করে দিও। আমি বললাম, এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন, অজয় সত্যি ভালো ছেলে, ওর বাবা মায়েরও তুলনা নেই, মেয়ে আপনাদের সুখেই থাকবে। ওর জ্যাঠামশাই জেঠিমা আমাকে ওদের ঘরে নিয়ে গিয়ে বসালেন, বললেন, তোমার বন্ধুর সঙ্গে তুমিও মাঝে মাঝে এসো বাবা, ভুলে যেন যেও না, সময় সুযোগ পেলেই চলে এসো, ওকে একটু দেখে রেখো, এই বাড়িতে ওই এখন একমাত্র মেয়ে। এর আগে আর কেউ ছিল বুঝি এ বাড়িতে? জেঠিমা একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আমার মেয়ে মালতী ছিল, সে এখন কোথায়? তার বিয়ে হয়ে গেছে বুঝি? জ্যাঠামশাই চোখের জল মুছে বললেন, সে নেই। এই নেই কথাটার অর্থ বুঝতে আমার খুব একটা দেরি হলো না। বললাম, কতদিন হলো? এখনও বছর ঘোরেনি বাবা। মা আমার। জেঠিমা বললেন, অমন মেয়ে কালে ভদ্রে জন্মায় বাবা, কী রূপ তার, যেন চোখ মুখের গড়ন তেমনই গায়ের রং। ওই দেখো না দেওয়ালের গায়ে সে কেমন ছবি হয়ে আছে। বিয়ের কথাবার্তাও সব ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎই সন্ধ্যাবেলা চাপা ফুল তুলতে গিয়ে সাপটা কাটলো। এক ছোবলেই শেষ। কেউ কেটার ছোবল বাবা। ছবিটার দিকে তাকিয়ে আমি স্থির। এ তো সেই মেয়ে যাকে গিয়ে আমি এত স্বপ্ন দেখেছি, যে আমাকে একবার করে দেখা দিয়ে মিলিয়ে যাচ্ছে। এই বিজ্ঞানের যুগে এও কি সম্ভব? তবে সেই শেষ। অজয়ের শ্বশুরবাড়িতে আমি আর কখনো যাইনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নমস্কার।